আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, একটা ঐতিহাসিক ধ্বংসলীলা যা একই সাথে একটা আস্ত শহরকে সময়ের গর্বে থামিয়েও দিয়েছিল। একদম ইতালির পম্পেই নগরী। হ্যাঁ, আমাদের হাতে যে উপাদানগুলো এসেছে সেগুলো পম্পেইয়ের ধ্বংসের কারণ, কিভাবে ঘটল আর তার ফলাফল নিয়ে বেশ কিছু জরুরি প্রশ্ন তুলেছে। আর আমরা আজ ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। মানে মূল অনুরোধটা ছিল পম্পেইয়ের ভাগ্যে ঠিক কী ঘটেছিল সেটা একটু বিস্তারিতভাবে জানা, যেমন ভিসুভিয়াস আগ্নেয়গিরি, তার অগ্ন্যুৎপাতটা ঠিক কখন হলো, কিভাবে ওইরকম একটা জাঁকজমকপূর্ণ শহরকে ধ্বংস করে দিল। আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে শেষের অংশটা। এই ঘটনা সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের সমাজ, তাদের সংস্কৃতির ওপর ঠিক কী প্রভাব ফেলেছিল। মানে একটা ইতিহাস ভিত্তিক আলোচনা আর কি। ঠিক, যোচনাটা বেশ গভীর। তো চলুন এই উপাদানগুলোর গভীরে যাই, দেখি পম্পেইয়ের ঘটনাটা কেন আজও এত আলোচনা হয় আর কোন দিকগুলো আমাদের ভাবায়। আমাদের লক্ষ্য হবে এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করা। তাহলে শুরুতেই আসি একদম কোর প্রশ্নে, পম্পেই ধ্বংসের কারণ আর তার পরিণাম। আমরা তো জানি ঘটনাটা 97 খ্রিস্টাব্দের। উপাদানগুলোও বলছে ভিসুভিয়াস পর্বতের অগ্ন্যুৎপাতই আসল কারণ। কিন্তু এর পেছনে কি আর কিছু ছিল? শহরটা তো একদম ভিসুভিয়াসের কোলেই ছিল, তাই না? হ্যাঁ, একদম কাছে। পম্পেই ছিল নেপলস উপসাগরের তীরে, বেশ সমৃদ্ধ একটা রোমান শহর। আর ভিসুভিয়াস, তারা হয়তো ওটাকে একটা শান্ত, ঘুমন্ত আগ্নেয়গিরিই ভাবত। আচ্ছা। যদিও উপাদানগুলোতে আছে যে এর আগেও ছোটখাটো ভূমিকম্প কিন্তু হয়েছিল। বিশেষ করে 62 খ্রিস্টাব্দে একটা বেশ বড় ভূমিকম্প হয়েছিল, অনেক ক্ষতিও হয়। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু 79 খ্রিস্টাব্দে যেটা হলো সেটার ভয়াবহতা ছিল কল্পনার বাইরে। ওটা শুধু একটা বিস্ফোরণ ছিল না, আসলে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ একসাথে ঘটেছিল। তাহলে কখন ঘটেছিল সেই প্রশ্নে আসি। আমরা সাধারণত শুনে থাকি 24শে আগস্ট 79 খ্রিস্টাব্দ। উপাদানগুলিতে কি এই তারিখটাই বলা আছে, নাকি এটা নিয়েও কোনো কথা আছে? এটা কিন্তু একটা মজার ব্যাপার। অনেকদিন ধরে ওই 24শে আগস্ট তারিখটাই ধরা হতো। প্লিনি দ্য ইয়াঙ্গার বলে একজন ছিলেন, তার চিঠির ওপর ভিত্তি করে। জানি, প্রত্যক্ষদর্শী ছিলেন। ঠিক, কিন্তু এখনকার কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, যেমন ধরুন ধ্বংসাবশেষ থেকে পাওয়া কিছু ফল, যেমন আঙুর, ডালিম, এগুলো সাধারণত শরতের দিকে পাকে। ও আচ্ছা। আবার মানুষের পরনে বেশ গরম জামাকাপড় পাওয়া গেছে। এমনকি একটা মুদ্রাও পাওয়া গেছে, যেটা মনে করা হয় সেপ্টেম্বরের পরেই তৈরি। তো এই সব মিলিয়ে মনে হচ্ছে অগ্ন্যুৎপাতটা হয়তো শরতের দিকে, ধরুন অক্টোবর মাস নাগাদ ঘটেছিল। ইন্টারেস্টিং। হ্যাঁ, উপাদানগুলোতে এই বিতর্কের কথা বলা আছে। সালটা 79 খ্রিস্টাব্দ সেটা নিশ্চিত, কিন্তু মাসটা আগস্ট নাকি অক্টোবর সেটা নিয়ে একটু রহস্য আছে। দারুণ তো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে এই ধ্বংসটা হলো। উপাদানগুলো এই অগ্ন্যুৎপাতের প্রক্রিয়া নিয়ে কি বলছে? এটা তো নিশ্চয়ই শুধু লাভা গড়িয়ে পড়ার মতো সাধারণ ঘটনা ছিল না। না না, একেবারেই না। লাভা এক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখেনি আসলে। উপাদানগুলো যেটা বলছে, ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত ছিল একটা বিশেষ ধরনের, যাকে বলে প্লিনিয়ান অগ্ন্যুৎপাত। প্লিনিয়ান, ওই যে প্লিনি দ্য ইয়াঙ্গারের নামে? একদম, তার বর্ণনার উপর ভিত্তি করেই এই নামকরণ। এর মানে হলো শুরুতে পর্বতের মুখ থেকে বিশাল এক স্তম্ভের মতো ছাই, গ্যাস আর পাথর কয়েক কিলোমিটার উঁচু পর্যন্ত আকাশে উঠে যায়, মেঘের মতো। আচ্ছা। তারপর শুরু হয় আসল বিপদ। সেই বিপদটা ঠিক কেমন ছিল, যদি একটু ভেঙে বলেন। অবশ্যই। উপাদানগুলো বলছে প্রথম পর্যায়ে আকাশ থেকে ঝরে পড়তে শুরু করে ঝামা পাথর, পিউমিস, আর ছোট ছোট পাথর যেগুলোকে বলে লাপিলি, ঘন্টার পর ঘন্টা ধরে। পাথর বৃষ্টি? হ্যাঁ, অনেকটা তাই। এগুলোর ওজন হয়তো খুব বেশি নয়, কিন্তু একটানা পড়ার ফলে বাড়ির ছাদ ভাঙতে শুরু করে, রাস্তাঘাট ঢেকে যায়। উপাদানগুলো থেকে মনে হয় এই পর্যায়ে অনেকেই বাড়ির ভেতরে আটকা পড়ে গেছিল, হয়তো ছাদ ভেঙে বা দরজা আটকে গিয়ে। উফ। এই পাথর আর ছাইয়ের স্তর কোথাও কোথাও কয়েক মিটার পর্যন্ত উঁচু হয়ে গিয়েছিল। ভাবা যায় না। কিন্তু এটাই কি শেষ, নাকি এর পরেও কিছু ছিল? না, এটাই শেষ নয়। এরপর এলো সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়টা, পাইরোক্লাস্টিক ফ্লো। উপাদানগুলোতে এটার উপর খুব জোর দেওয়া হয়েছে। পাইরোক্লাস্টিক ফ্লো, এটা এটা ঠিক কি জিনিস আর কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? সহজ করে বললে, এটা হলো অসম্ভব গরম গ্যাস, কয়েকশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাস, ছাই আর পাথরের একটা ভয়ঙ্কর স্রোত। স্রোত? হ্যাঁ, অনেকটা যেন তুষার ধসের মতো, কিন্তু বরফের বদলে এখানে আছে গনগনে উত্তপ্ত গ্যাস, ছাই আর পাথরকুচি। আর এটা আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামে, ঘন্টায় শত শত কিলোমিটার বেগে। শত শত কিলোমিটার বেগে? অবিশ্বাস্য। হ্যাঁ, আর এর তাপমাত্রা এত বেশি থাকে, ধরুন 400 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি, যে এর সামনে যা কিছু পড়ে প্রায় সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় বা বাষ্প হয়ে যায়। ও মাই গড! ভিসুভিয়াস থেকে এরকম অন্তত 6টা পাইরোক্লাস্টিক স্রোত নেমে এসেছিল পম্পেই আর তার পাশের শহর হারকিউলিনিয়ামের উপর দিয়ে। উপাদানগুলো বলছে এই ভয়ানক তাপ আর বিষাক্ত গ্যাস এটাই ছিল বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ। পালানোর কোনো সুযোগই পায়নি তারা। তার মানে এই অগ্ন্যুৎপাতের ফলেই পম্পেই শহরটা পুরোপুরি ছাই আর পাথরের নিচে চাপা পড়ে গেল। হ্যাঁ, প্রায় 6-7 মিটার, ধরুন প্রায় 20 ফুটের মতো পুরু, ছাই, পিউমিস আর অন্য আগ্নেয় জিনিসের নিচে শহরটা একেবারে ঢেকে গিয়েছিল।
আর এই ছাইয়ের স্তরটাই কিন্তু শহরটাকে বাইরের দুনিয়া থেকে প্রায় ১৭০০ বছর আড়াল করে রেখেছিল, ঠিক যেন একটা টাইম ক্যাপসুল। এই টাইম ক্যাপসুল শব্দটাই আমাদের আলোচনার পরের অংশে নিয়ে যাচ্ছে, মানুষের জীবন, সমাজ আর সংস্কৃতির ওপর এর প্রভাব। উপাদানগুলো এই ব্যাপারে কি বলছে? তাৎক্ষণিক প্রভাব তো আমরা বুঝলাম, মৃত্যু আর ধ্বংস। হ্যাঁ, তাৎক্ষণিক প্রভাব ছিল কল্পনাতীত। শুধু পম্পেইতে আনুমানিক ২,০০০ মানুষ মারা গিয়েছিল বলে ধারণা করা হয়, যদিও আসল সংখ্যাটা হয়তো আরও বেশি। কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাবটা অন্যরকম। যেহেতু শহরটা খুব তাড়াতাড়ি ছাইয়ের নিচে চাপা পড়েছিল, তাই রোজকার জীবনের বহু জিনিস সেগুলো প্রায় নষ্ট না হয়ে টিকে গেছে। উপাদানগুলোতে তো প্রত্নতাত্ত্বিক খনন কাজের কথা বলাই হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট, এমনকি দেওয়ালের লেখা মানে গ্রাফিটি বা ভোটের স্লোগান পর্যন্ত পাওয়া গেছে। আর ওই যে বিখ্যাত মানুষের দেহের আকৃতির মতো ওগুলো কিভাবে তৈরি হলো? ওটা একটা অসাধারণ ব্যাপার। মানে মানুষ বা পশু পাখির শরীর যখন ছাইয়ের নিচে চাপা পড়ল, তখন তো সেটা পচে গেল, কিন্তু তার চারপাশে ততক্ষণে ছাইয়ের স্তরটা জমে শক্ত হয়ে একটা ফাঁপা খোলসের মতো তৈরি হয়ে গেছে। আচ্ছা, মানে একটা ছাঁচের মতো। ঠিক তাই, একটা শূন্যস্থান বা ক্যাভিটি তৈরি হলো। ১৯ শতকে জিউসেফ ফিওরেলি নামে একজন প্রত্নতাত্ত্বিক এই আইডিয়াটা বের করেন। তিনি ওই ফাঁপা জায়গাগুলোতে প্লাস্টার অফ প্যারিস ঢেলে ও হ্যাঁ, প্লাস্টার ঢেলে সেই সময়ের মানুষ বা প্রাণীদের শেষ মুহূর্তের চেহারা বা ভঙ্গিমাকে আবার ফুটিয়ে তোলেন। উপাদানগুলোতে এই পদ্ধতির কথা আছে। আর এগুলো দেখলে বোঝা যায় সেই ভয়ঙ্কর মুহূর্তটা। কেউ হয়তো ঘুমাচ্ছিল, কেউ পালানোর চেষ্টা করছিল, কেউ বা কাউকে জড়িয়ে ধরেছিল। খুব করুণ দৃশ্য। সত্যি গায়ে কাঁটা দেয়। এই দেহাবশেষ আর সংরক্ষিত বাড়িঘর থেকে তখনকার সমাজ জীবন সম্পর্কে কি জানা যায়? উপাদানগুলো কিছু বলছে? প্রচুর তথ্য। যেমন ধরুন বাড়িগুলোর গঠন, ভেতরের সজ্জা, এগুলো দেখলে তাদের সামাজিক ভেদাভেদটা বোঝা যায়। একদিকে বড় লোকদের বিরাট বিলাসবহুল ভিলা, যেখানে সুন্দর ফ্রেস্কো পেইন্টিং, মোজাইকের মেঝে, বাগান। আবার তার পাশেই হয়তো সাধারণ কারিগর বা দোকানদারদের ছোট ছোট বাড়ি, ছোট দোকান। শহরের মাঝখানে ফোরাম বা পাবলিক স্কোয়ার, মন্দির, স্নানাগার বা বাথস, অ্যাম্পি থিয়েটার। এগুলো দেখলে বোঝা যায় পম্পেই বেশ প্রাণবন্ত আর গোছানো একটা রোমান শহর ছিল। আচ্ছা। উপাদানগুলোতে রুটির দোকান মানে বেকারি, আবার থার্মোপোলিয়াম অর্থাৎ গরম খাবার ও পানীয়র দোকান, এমনকি পতিতালয়ের কথাও আছে। এগুলো থেকে তাদের রোজকার জীবন, সামাজিক ব্যবস্থা সবকিছুর একটা বেশ খোলামেলা ছবি পাওয়া যায়। তার মানে এই ধ্বংসের মধ্যে দিয়েই আমরা সেই সময়ের জীবনের একটা প্রায় নিখুঁত ছবি পেয়ে গেছি। সংস্কৃতির ওপর এর প্রভাবটা কেমন ছিল? সংস্কৃতির প্রভাবটা দুরকম। প্রথমত পম্পেই তো রোমান শিল্প, স্থাপত্য, তাদের দৈনন্দিন সংস্কৃতি বোঝার জন্য একটা অমূল্য ভাণ্ডার। দেওয়ালের ওই ফ্রেস্কোগুলো, ওগুলো থেকে তাদের রুচি, তাদের পৌরাণিক বিশ্বাস, শিল্পবোধ অনেক কিছু জানা যায়। ঠিক। তাছাড়া কত রকমের বাসনপত্র, আসবাব, গয়না, অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। আর দ্বিতীয় প্রভাবটা হলো অষ্টাদশ শতকে যখন পম্পেইকে আবার খুঁজে বের করা হলো, তখন পুরো ইউরোপে একটা হইচই পড়ে গিয়েছিল। হ্যাঁ, শুনেছিলাম। এর ফলে নিও ক্লাসিক্যাল আর্ট আর আর্কিটেকচারের জন্ম হয়, যেটা প্রাচীন রোমান আর গ্রিক স্টাইল থেকে অনুপ্রাণিত ছিল। উপাদানগুলো বলছে পম্পেয়ের আবিষ্কার শুধু ইতিহাসকেই সমৃদ্ধ করেনি, ইউরোপের শিল্প সংস্কৃতির ধারাকেও প্রভাবিত করেছিল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, পম্পেয়ের ঘটনাটা শুধু একটা শহরের ধ্বংস হয়ে যাওয়ার গল্প নয়। না, একদমই না। এটা একই সাথে প্রকৃতির চরম রূপ, আবার আকস্মিক বিপদে মানুষের অসহায়তা, আবার অন্যদিকে বিস্ময়করভাবে টিকে থাকা ইতিহাসের এক জীবন্ত দলিল। উপাদানগুলো থেকে আমরা কারণটা বুঝলাম, শুধু ভিসুভিয়াস নয়, এর পেছনে ছিল আরও জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়া। অগ্নুৎপাতের ভয়ঙ্কর পদ্ধতিগুলো জানলাম, বিশেষ করে ওই পাইরোক্লাস্টিক ফ্লুয়ের কথা। আর দেখলাম কিভাবে এই ধ্বংসলীলায় আবার অপ্রত্যাশিতভাবে আমাদের সুযোগ করে দিয়েছে সেই সময়ের জীবন, সমাজ আর সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখার। একদম ঠিক বলেছেন। উপাদানগুলো একটা সম্পূর্ণ ছবি তুলে ধরেছে, কারণ প্রক্রিয়া, সময়কাল আর তার নানা রকম প্রভাব। পম্পেইতে তো খনন কাজ এখনও চলছে। নতুন নতুন জিনিস জানা যাচ্ছে, যা আমাদের ধারণাগুলোকে আরও পরিষ্কার করছে। সত্যি এটা আসলেই প্রমাণ করে যে ইতিহাস শুধু লেখা কাগজপত্রেই থাকে না, মাটির নিচে চাপা পড়া ধ্বংসাবশেষও অতীতের জীবন্ত সাক্ষী হতে পারে। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটা নির্দিষ্ট জানার আগ্রহ আমাদের ইতিহাসের একটা রোমাঞ্চকর অধ্যায়ের এত গভীরে নিয়ে যেতে পারে। পম্পেইয়ের ধ্বংস আর তার আবার টিকে থাকার গল্প, এটা আমাদের শেখায় যে প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে, আবার অতীতও কত অদ্ভুতভাবে ভবিষ্যতের জন্য থেকে যেতে পারে। ঠিক। আর এখানে আমার মাথায় একটা অন্যরকম ভাবনা আসছে। কি রকম? ধরুন, যদি কোনো আকস্মিক দুর্যোগে আমাদের আজকের কোনো শহর বা এলাকা ঠিক পম্পেইয়ের মতো ভবিষ্যতের জন্য সংরক্ষিত হয়ে যায়, ভাবুন তো, 1000 বছর পর প্রত্নতাত্ত্বিকরা আমাদের কোনো শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেলেন। আমাদের ফেলে যাওয়া জিনিসপত্র, এই যে আমাদের স্মার্টফোন, এত এত প্লাস্টিকের জিনিস, আমাদের বিজ্ঞাপন, আমাদের বাড়িঘরের ডিজাইন, এগুলো দেখে তারা আমাদের সমাজ, আমাদের বিশ্বাস, আমাদের জীবনযাত্রা সম্পর্কে কি ভাববে? এটা তো ভাবার মতো বিষয়। তারা কি আমাদের ঠিকঠাক বুঝতে পারবে, নাকি আমাদের সম্পর্কে একটা অসম্পূর্ণ বা হয়তো ভুল ধারণাই তৈরি হবে? পম্পেই যেমন আমাদের রোমানদের জীবনের একটা ছবি দেয়, এই প্রশ্নটা তেমনি আমাদের নিজেদের সময়কে ভবিষ্যতের চোখে দেখার একটা সুযোগ করে দেয়। এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।